নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে আজকের গল্পের আসর শুরু করি। আজকে যে গল্পটি আমি পড়ে শোনাব, গল্পটির নাম বেহুঁশ। লিখেছেন আশাপূর্ণা দেবী। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প বেহুঁশ। জাতীয় রক্ষী বাহিনী না কি মাথামুন্ডুর জন্যে চাঁদা চাইতে এসেছিল ছেলেগুলো। ডেপোর শিরোমণি, প্রায় গুন্ডা। পাড়ার এই দলটিকে দু চক্ষের বিষ দেখেন শশাঙ্ক মোহন। রক্ষী বাহিনী না ঘোড়ার ডিম, গুন্ডামি আর হুল্লোড় করবার এক নতুন ফন্দি। যখন তখন নিজেদের মধ্যেই হাতাহাতি, মাথা ফাটাফাটি লেগে আছে। 1946-এর টগবগে রক্তগুলো যেন আর ঠান্ডা হলো না এদের। দিন নেই, রাত নেই, যা হোক একটা ধুয়ো তুলে দিয়ে বীর বিক্রমে হাতিয়ার নিয়ে পথে বেরিয়ে পড়লেই হলো। দু চক্ষের বিষ, তবু একেবারে তাড়িয়ে দেননি শশাঙ্ক মোহন। মনের বিরক্তি চেপে দিয়েছিলেন একটা টাকা, হয়তো বা ভয়েই। তা সে তো পছন্দই হলো না বাবুদের। মুখের সামনে সিগারেটের ধোঁয়া ছেড়ে হেসেই উঠল। একজন এ কথাও বলল, খাবার লোক নেই, টাকায় অত মায়া কেন মশাই? টাকার আন্দিল বেঁধে বসে আছেন, এখনো সরকারের পয়সা ধ্বংস করে খাচ্ছেন, তবু হাত দিয়ে জল গলে না। টাকা নিয়ে করবেন কি? সৎ কাজে ব্যয় করুন না কিছু। তা বলে শুনে লজ্জায় লাল হয়ে আবার পকেটে হাত দেবেন এত বোকা শশাঙ্ক মোহন নয়। বরং বেশ চিবিয়ে চিবিয়ে যে উত্তরটি দিয়েছিলেন তার সারার্থ এই, সৎ কাজের সংখ্যা এত বেড়ে গেছে পৃথিবীতে যে 4 পয়সা হিসেবে চাঁদা দিলেও রাজভাণ্ডার ফতুর হতে দেরি লাগে না। আর টাকা নিয়ে করব কি, এ দুশ্চিন্তা এখনো আসেনি। বরং ভাত কাপড়ের ক্রমবর্ধমান অগ্নিমূল্যের বিষয় বিবেচনা করে হাত আরো ছোট করা উচিত, এই চিন্তাটাই মাঝে মাঝে কামড় দেয়। শুনিয়ে দিয়ে বেশ কিছু আত্মপ্রসাদ অনুভব করছিলেন শশাঙ্ক মোহন। কিন্তু ছোঁড়াগুলো চৌকাঠ পার হবার সঙ্গে সঙ্গেই এমন একটা মন্তব্য প্রকাশ করে গেল যে শুনে একেবারে স্তম্ভিত হয়ে গেলেন তিনি। এ আবার কি অপবাদ? মানে কি এর? বেহেট ছেলেগুলো রাগের মাথায় যদি শালা ফালা বলে গালমন্দ করে যেত, বরং তার মানে পাওয়া যেত। কিন্তু অহেতুক একটা অপবাদ দিয়ে গেল কি করে? অথচ শুনে মনে হলো আক্রোশের বশে হঠাৎ বলা নয়, যেন বহুজন আলোচিত, বহু কণ্ঠ ঘোষিত নিশ্চিত সত্যটাই বক্রোক্তি করে শুনিয়ে দিয়ে গেল মাত্র। তবে পাড়ার লোকে এই তবে ভাবে শশাঙ্ক মোহন আর সারদার সম্বন্ধে? কেন, কবে কি দেখেছে তারা যে এত বড় গর্হিত ধারণাটা পোষণ করছে মনে মনে? একসঙ্গে এক বাড়িতে সুদীর্ঘকাল তৃতীয় ব্যক্তিহীন সংসারে কাটিয়ে এসেছেন তারা, তবু এতটুকু বেচাল হয়নি কোনোদিন। আর অনায়াসে এই নির্লজ্জ কুৎসিত ধারণা করে বসে রইল লোকে। প্রমাণের দরকার হলো না। তবে কি শুনতে বা বুঝতে ভুল করলেন শশাঙ্ক মোহন? না, ভুল কিসের? ছোঁড়াগুলোর আর যাই হোক, বুদ্ধি এত মার্জিত যে গালাগালির ভাষার উপর কিছু আবরণ রাখতে জানে। যা বলল স্পষ্টই, কঞ্জুস বুড়োর কথা শুনলি, হাত খাটো করা উচিত। হুঁ, বাবা উচিত বই কি, খুব উচিত। ভাত কাপড় তো একলার জোগাড় করলে হবে না, বাড়িউলির জন্যেও যে চাই,
হি 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 হি, হ্যাঁ 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 হ্যাঁ। তেহায়া বুড়োর রস কম নয়, মাগিরও ঢং কত। গঙ্গা নিয়ে আসে যেন কতই ধর্মিষ্ঠি, মনে করে ডুবে ডুবে জল খাই, শিবের বাবাও টের পায় না। হুঁ, বাবা, ধর্মের কাল বাতাসে নড়ে, এই ভণ্ড বুড়ো বুড়িগুলো না সরলে আর। শশাঙ্ক মোহনকে শোনাবার জন্যই বোধহয় বেশ চড়া গলাতেই বলে গেল। শুনে স্তব্ধ হয়ে গেলেন শশাঙ্ক মোহন। এতকাল পরে এই কথা বলছে লোকে? ৩০ বছর! হ্যাঁ, ৩০ বছর ধরে এ বাড়িতে বাস করছেন তিনি। ৩০ বছর ধরে এই চৌকিটায় শুচ্ছেন, পূবের জানলার দিকে মাথা করে। চটি জোড়াটা রাখছেন দরজার পাশের কোণে, এইখানে রাখছেন কাপড় চোপড়, ওইখানে তামাকের সরঞ্জাম। ৩০ বছর ধরে এ ঘরের আর কোনো পরিবর্তন হয়নি। শুধু প্রথম দিকে কয়েকটা দিনের রং ছিল আলাদা, আলনার কাপড়গুলোর উপর ছিল সেই রঙের ছাপ। সে রং কবে ঝাপসা হয়ে গেছে। এখনকার পরিচিত অনেকেরই ধারণা শশাঙ্ক মোহন চিরকুমার, অথচ ৩০ বছর আগে এ বাড়িতে প্রথম এসেছিলেন শশাঙ্ক মোহন বউ নিয়ে নতুন সংসার পাততেই। বাসায় থাকার ভারী শখ ছিল নিভাননির। সব স্মৃতি প্রায় ঝাপসা হয়ে এলেও প্রথম দিনটির কথা বেশ স্পষ্ট মনে আছে। কে জানে কেন। শশাঙ্ক মোহন ঢুকলেন, পিছন পিছন আবক্ষ ঘোমটা টানা নিভাননি, সঙ্গে একটা মাত্র ট্রাঙ্ক, একটা বিছানা, একটা বালতি, আর বাজারের কেনা প্রকাণ্ড এক তোলা উনুন। এই সম্পত্তি। শশাঙ্ক মোহনের গৃহস্থালির উপকরণ দেখে বেজায় হেসেছিল সেদিন সারদা। হয়তো সেই হাসিটার জন্যে মনে আছে। কতদিন এলো গেল, বাড়িওয়ালি সারদাময়ীর হাসি অশ্রু, রাগ ঝাল অনেক কিছুই দেখতে হলো। তবু সেই প্রথম দিনের হাসির শব্দটা আজও মনে পড়লেই যেন কানে বাজে। সামনের সারির দুটো দাঁত পড়া আজকের এই সারদার হাস্যোদ্রেককারী হাসি নয়, সত্যিকার হাসি, বাচাল বিধবা যুবতীর উচ্ছ্বসিত হাসি। হেসে উঠে বলেছিল, এই নিয়ে সংসার পাততে এসেছেন? অবাক করলেন যে, বাসনের নাম নেই, দস্যি এক উনুন, রান্না হবে কি দিয়ে, হাতের তেলোয় না মাথার খুলিতে? শুনে শশাঙ্ক মোহন কুমোরের দোকানের ভরসা জানিয়েছিলেন, মনে আছে। বোধহয় দোকানের সন্ধানও চেয়েছিলেন। তখন সারদার আবার সেই হাসি। বেশ বেশ, মাটির হাঁড়ি, কলার পাত, এর চাইতে ভালো জিনিস আর কি আছে। তা আজকের রাতটা আর উনুন নিয়ে ব্যস্ত হতে হবে না। এই গরিবের ঘরে নেমন্তন্ন রইল কর্তা গিন্নির। খুব ভাগ্যি আমার যে চারখানা হাত পাওয়ালা আস্ত একটা বউ তবু এনেছেন সঙ্গে। মনে মনে কৃতজ্ঞতায় গলে গেলেও মুখে একটু গড়রাজি ভাব না দেখালে চলে না। সে ধর্মতো এক কথায় নেমন্তন্ন নেওয়া যায় কখনো? গুনগুন করে সামান্য আপত্তি দেখাতে গিয়েছিলেন। সারদার হাসির তোড়ে ভেসেই গেল সেটুকু। আচ্ছা আচ্ছা, খুব লৌকিকতা হয়েছে। এখন আসুন তো মুখ ধুয়ে, চায়ের জল চড়াচ্ছি। ভয় নেই, জাত যাবে না। সারদা বামনি মুখুজ্জের মেয়ে, গোসাই বাড়ির বউ, বুঝলেন? কি গো বৌদি,
মুখ টুক দেখতে দেবে না নাকি? অত ঘোমটা কিসের? বাব্বা, দেখেই প্রাণ হাঁপিয়ে উঠছে যে। ভাবতে গিয়ে প্রত্যেকটি কথাই মনে পড়ে যাচ্ছে। হয়তো এমনিই হয়, কিছুই ভুলি না আমরা, শুধু অবহেলার ধুলোয় ঢাকা পড়ে থাকে মাত্র। কোনো অলস অবসর ক্ষণে সেই ধুলোর আবরণ সরিয়ে যদি চোখ মেলে দেখতে চাই, দেখি ঠিকই আছে, কিছুই হারায়নি। সামান্য ভঙ্গিটুকু, অতি সাধারণ কথাটি পর্যন্ত মনের পর্দায় ফুটে ওঠে তাজা চেহারা নিয়ে। নিভাননির কথাটাও তো স্পষ্ট মনে পড়ছে। চারখানা হাত পা একখানা মাত্র শাড়ির মধ্যে বেমালুম লুকিয়ে প্রায় একটি পুঁটলি মূর্তিতেই যে চুপচাপ দাঁড়িয়েছিল, সে হঠাৎ সারদা চলে যাওয়ার সঙ্গে সঙ্গেই আবক্ষ ঘোমটার একাংশ দুই আঙুলের সাহায্যে তুলে ধরে বলে ওঠে, অসভ্যর মতো হাসছে দেখো। বিধবা মানুষের অত হাসি কেন? দেখলে গা জ্বলে যায়। শুনে শশাঙ্ক মোহন চমকে উঠেছিলেন। ছেলে মানুষ নিভাননির মুখে এরকম একটা পাকা কথা শুনে নয়, চমকেছিলেন কথাটা তার নিজের মনে পড়েনি বলে। সত্যিই তো, বিধবা মানুষের পক্ষে এরকম বাচালতা বেআইনি বই কি, গা জ্বলে যাওয়াই উচিত ছিল। কিন্তু মুহুর্মুহু গা জ্বলে গেলেও সারদার হাসি সহ্য করা ভিন্ন উপায় ছিল না শশাঙ্ক দম্পতির। সংসার পরিচালনা সম্বন্ধে দুজনেই তারা এমন আনাড়ি যে করিতকর্মা সারদার সাহায্য না পেলে এতদিনে বাসার শখ ঘুচিয়ে দেশের বাড়িতে বউ রেখে এসে আবার সেই মেসের ভাতই খেতে হতো শশাঙ্ক মোহনকে। একেই তো মা বাপের অভাবে বিয়ে করতেই বয়স বুড়িয়ে গেছে শশাঙ্কর। হাসির কিছু নেই, তখনকার আমলে ২৬ বছরের বর প্রায় বুড়ো বরের পর্যায়ে পড়ত। ১৫ বছরের নিভাননীও অবশ্য ডাগর মেয়ের পর্যায়ভুক্ত। কিন্তু হলে হবে কি, বাপ মার আদুরে মেয়ে ডাগর হয়েছে শুধু পাকা পাকা কথায়, কাজে অষ্টরম্ভা। অতএব হরদমই সারদাকে আসতে হতো নিজের এলাকা থেকে, আসতে হতো উনুন ধরিয়ে দিতে, ভাতের ফ্যান গালতে, কই মাগুর মাছ কুটে দিতে, নিভাননির কাটা আঙুলে জলপটি বেঁধে দিতে, আর পোড়া ফোসকায় আলু বাটার প্রলেপ লাগাতে। হামেশাই ওসব বিপদ ঘটত নিভাননির। নিটপিটে নিভাননির দুবেলা দুটো ঝোল ভাত রাঁধতেই দম ছুটে যেত। নতুন বিয়ে আর কলকাতার বাসার রোমাঞ্চকর সুখ অনুভব করবার সময়ই হতো না তার। এদিকে দুর্দান্ত গতরওয়ালা বিধবা সারদার সারাদিনই প্রচুর অবসর। বৈধব্যের আনুষঙ্গিক রোগ সূচিবাইগিরি সত্ত্বেও অবসর। তবু হাবাকালা একটা ভাই আছে গলায় গাঁথা। এই ভাইটার জন্যেই নাকি শ্বশুর ঘর করা হলো না সারদার, নইলে কপাল পোড়ার পরও যা ভাসুর নিয়ে যেতে চেয়েছিল শোনা যায়। সারদার মুখেই শোনা। এক একদিন দুমদাম করে এসে নিভাননির চুলটা নিয়ে পড়তো সে। ভালো করে মোছার অভাবে আধ ভিজে চুলের গাদায় কেমন যেন ভ্যাপসা গন্ধ নিভাননির। জট ছাড়াতে ছাড়াতে সারদা বলতো, বরকে বলিস দিকিন গন্ধ তেল এনে দিতে, চুলের গন্ধে ভূত পালায়। বর কি করে কাছে বসে লা? মুখের আগল নেই সারদার,
সামনের দালানে যে স্বয়ং বরটি বসে আছে সে গ্রাহ্যও নেই। আচ্ছা, বেছে বেছে কি ছুটির দিনেই আসতো সারদা? নিভাননি বাধ্য হয়ে চুল বাঁধত বটে, কিন্তু এসব রসিকতা তার ধাতস্থ হতো না। তাই কথার মোড় ঘোরাতে ফিতের ডগাটা দাঁতে চেপে চিবিয়ে চিবিয়ে বলতো, আচ্ছা সারদা দিদি, তোমার শ্বশুর বাড়িতে বুঝি কেউ নেই? এমন কি হাসির কথা এটা? তবু সারদার হাসা চাই, নিভাননির হাড় জ্বলিয়ে দেওয়া হাসি। নেই কিলা, বালাই সাত, সোনার বৃন্দাবন, চাঁদের হাট বাজার, আমার শ্বশুরের 6 বেটা, শুধু আমার পোড়া কপালের আগুনে একটি ঘষেছে। নিভাননি মুখের সামনে হাত আয়নাটা ধরে কেশবিন্যাসের বাহারটা আন্দাজ করতে করতে ভারী মুখে বলতো, এত সব আছে তো যাও না কেন সাত জন্মে, নিয়ে যায় না বুঝি? সারদা খোঁপার ওপর থাবড়া মারতে মারতে বলতো, মিছে কথা বললে নরকে যাব বাবা, যাবার জন্যে ঢের বলেছে। যাব কি করে? কেষ্টর কি হবে? ওকে আঁচলে বেঁধে নিয়ে শ্বশুর বাড়ি গিয়ে উঠলে কি আর ঠাঁই দেবে কেউ? কাজে খাটো হলেও তো কথায় খাটো নয় নিভাননি, তাই বেজার ভাবে বলতো, তার কে কবে দেয় ভাই? বিধবা ভাদ্যর বউকে যদি ভাত দেয় তাই ঢের। তা কেষ্টর জন্যে একটা ভালো মতন ঝি রেখে দিলেই পারো। তোমার বাবার এইসব ঘর বাড়ি, টাকা কড়ি সবই তো কেষ্টর, নয় কি না? সারদা গম্ভীর হয়ে যেত কিনা কে জানে, তবে হাসিটা আর শোনা যেত না। বলতো, তাই ভাবছি ঝি একটা রাখবো, হাবাকালার ভাষা বোঝে এমন একটা ঝি। বলিস না বরকে একটু খুঁজে দেখতে? নিভাননি বিরক্ত হয়ে উঠবে এ কিছু অন্যায় নয়, কে না হয় এমন কথায়। ও আবার কোথায় পাবে? আর খুঁজতেই বা যাবে কেন? খুঁজে দেখবে, কেন দেখবে না? গরজ যখন তোরই বেশি। বলে উঠে যেত সারদা। এই ধরনের কথাবার্তা এইভাবেই চলছিল কিছুদিন। হঠাৎ একদিন সংসার ভাঙল। বসন্ত হয়ে মারা গেল নিভাননি। সারদা বিস্তর খাটল, বিস্তর সেবা করল, লাভ হলো না কিছু। শশাঙ্ক মোহন ঘর ছেড়ে দিয়ে পুরনো মেসে ফিরে যাবার ঠিক করলেন। বাক্স বিছানা বাঁধা প্রায় তৈরি। বেঁকে বসল সারদা, বললে, রুগীর সঙ্গে রুগী হয়ে শরীরের কি হাল করেছেন দেখুন। এই শরীরে মেষের ভাত খেলে আর বাঁচতে হবে না, আর 2 দিন থেকে যান। আমাকে তো রাঁধতে বাড়তে হচ্ছেই, আপনার জন্যে বাড়তি করতে হবে না। মানে যা লাগে চাল ডাল কিনেই দেবেন না হয়। সত্যি কথা বলতে কি, শুনে হাতে চাঁদ পেয়েছিলেন শশাঙ্ক মোহন। মেসের জীবন অনেক দিনের অনভ্যাসে যেন ভীতিকর হয়ে উঠেছিল। নেহাত নাকি সারদা একলা থাকে, তাই এতটা অস্বস্তি। কিন্তু সারদা সে অস্বস্তিটা এমন উড়িয়ে দিলে যেন সেটা একটা চিন্তনীয় বিষয় বলে ধর্তব্যই নয়। সেই 2 দিন থেকে যাওয়ার অনুরোধ। আজ এই 30 বছর চলছে সেই অনুরোধের জের। আশ্চর্য, এতগুলো দিন, মাস, বছর কোথা দিয়ে কাটলো, কিভাবে? প্রথম দিকে উঠে যাবার সংকল্প অনেকবারই করেছেন শশাঙ্ক মোহন, আলোচনাও হয়েছে, কিন্তু সময় আর হলো কবে? পরপর 2বার ভারী ভারী অসুখ করল শশাঙ্ক মোহনের।
4 বছর ধরে যায় যায় অবস্থায় কাটিয়ে কেষ্ট গেল মারা। সারদার সেই দুঃসময়ে যাওয়াই বা যায় কি করে? একবার তীর্থে গেল সারদা, বাড়ি আগলাতে রেখে গেল শশাঙ্ক মোহনকে। অনন্ত চতুর্দশীর ব্রত করল সেবার, বিস্তর ঘটা করল উদযাপনে, তার জন্যেও থেকে যেতে হলো। কে আছে সারদার উদ্যোগ আয়োজন করে দেবার? নিত্য সাহচর্যে প্রায় আপনার লোকের মতোই দাবি দেওয়া হয়ে গেছে সারদার। কবে যে আপনি পরিণত হয়েছে তুমিতে, অনুরোধের ভাষা গিয়ে ঠেকেছে হুকুমের ভাষায়, সে আর মনে নেই এখন। কিন্তু তার বেশি আর কি? তার বাইরে আর কিচ্ছুই তো নয়। অদৃশ্য একটা গণ্ডি কি দুজনকেই আপন আপন সীমানায় আবদ্ধ করে রাখেনি? ভেবেচিন্তে কই কিছুই তো করেননি তাঁরা। লোকে যে কিছু বলতে পারে এ খেয়ালও তো হয়নি কখনো। সকালবেলা চা দিয়ে যায় সারদা, আর ফিরিস্তি দিয়ে যায় বাজারের। টাকা দেয় আঁচল থেকে। বাজার করে ফিরলে গুনে গুনে পয়সা ফেরত নেয় হিসেব করে। ভালো মন্দ জিনিসের সমালোচনা করে নির্ভীকভাবে, তুলনামূলক সমালোচনাও করে আগের দামের সঙ্গে বর্তমানের। তারপর ব্যস্ত হয়ে লেগে যায় কোটা বাছা রান্নায়। আগে তাড়াতাড়ি খেয়ে অফিস যেতেন শশাঙ্ক মোহন। বছর তিনেক সে কাজটাও নেই। সরকারের হিসেবে বসে খাবার অবস্থা হয়েছে তাঁর। এখন খাওয়ার পর নিটোল একটি ঘুম। ঘুম ভেঙে বেলের পানা কি মিছরির শরবত খেয়ে একটু গড়িমসি করে একবার পার্কে বেড়াতে যাওয়া। বেরিয়ে এসে বাইরের জগতের খবরাখবর নিয়ে খানিক আলোচনা। সারদা হরিনামের মালা গাছটা নিয়ে দালানের বাইরে রোয়াকে বসে এক টুকরো কম্বলের আসন পেতে। শশাঙ্ক মোহন বসেন দালানের ভেতর মাদুরে। খানিক পরে খেয়ে শুয়ে পড়েন শশাঙ্ক মোহন। হয়তোবা একখানা বই টেনে নিয়ে পড়েন কোনোদিন, খুচরো কোনো মাসিক পত্র, কি সস্তার একখানা সাপ্তাহিক। সারদা মাঝে মাঝে বলে, ঠাকুর দেবতার বই পড়লেই হয় একখানা, দুদণ্ড বরং শুনতে পারি বসে। ভাগবত একখানা কিনব কিনব করছেন শশাঙ্ক মোহন, হয়ে উঠছে না। পয়সার অভাবে নয়, আলস্যে। কেউ বেড়াতে আসে না তাঁর বাড়ি, তিনিও বড় একটা যান না কোথাও। তার জন্যেও কোনো অভাব তো কই অনুভব হয়নি কোনোদিন। অভাব কিছুই তো কই মনে পড়ে না। একটা দিনের পর একটা দিন আসে, এইটাই অভ্যাস হয়ে গেছে। দিনের শেষে রাত্রি আসে, এ খেয়াল তো হয়নি কখনো। আশ্চর্য, আশ্চর্য! কতদিন গেছে নিভাননি? 28 বছর না? এই 28 বছরের মধ্যে একদিনও খেয়াল হয়নি শশাঙ্ক মোহনের জীবনটা তার শুধুই দিনের সমষ্টি, রাত্রির বালাই নেই। কেন? কেন? শশাঙ্ক মোহন কি পাগল? শশাঙ্ক মোহন কি ইটকাঠ? অন্ধের মতো এই সুদীর্ঘ পথ অতিক্রম করে এলেন কি চোখ বুজে? কে বারণ করেছিল সারদার সঙ্গে নিবিড়তম কোনো সম্বন্ধ স্থাপন করতে? কে ফাঁসি দিত মরুভূমির মতো রুক্ষ ধূসর এই পথটাকে একটু সরস করে নিলে? ধর্ম, বিবেক, সমাজ, কই কিছুই তো এমন জোরালো ঠেকছে না। তবে তবে কি সারদাকেই ভয়? ভেতরকার সূক্ষ্ম
আর সুপ্ত পৌরুষ জেগে উঠল হঠাৎ। সারদাকে ভয়। শশাঙ্ক মোহন যদি সর্বনাশের পথ বেছে নিতেন, ঠেকাতে পারত সারদা? স্বভাব বহির্ভূত চঞ্চল পায়ে বাইরের ঘর থেকে ভেতরে এলেন শশাঙ্ক মোহন। রান্নাঘরের রোয়াকে বসে বড়ির ডাল ফেনাচ্ছে সারদা। সারদা! সারদা মুখ না তুলেই বললে, এই যে দি, ডাল বাটার হাতটা ধুয়ে নিয়ে দিচ্ছি। দেবে? কি দেবে? কেন, তেলের টিন, বললে যে তেল আনবে। তেল বলেছি বুঝি? শশাঙ্ক মোহন একবার উঠোনটায় এক চক্কর ঘুরে নেন। তেলের কথা হচ্ছে না, অন্য কথা বলছি। অন্য কথা? কিসের কথা? বাজার বেলায়। আহ, নিকুচি করেছে বাজার বেলায়। সোজা কথা বলছি, ওসব কিছু নয়। বলছি, আমার টাইফয়েডের সময়কার কথা মনে আছে তোমার? সারদা অবাক হয়ে তাকায়। কোন সময়কার কথা বলছো বলো তো? তোমার সেই ছোটবেলার কথা, বউ মারা যাবার পরেই? হ্যাঁ হ্যাঁ, তাই। বলছি, বাড়িতে আর কেউ ছিল তখন? ও মা, থাকবে আবার কে? সারদা আবার অবাক হয়। তবে? শশাঙ্ক মোহন আর একবার ঘুরে আসেন। তবে ধরো, তুমি যখন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস করতে, আমি যদি তখন আটকাতাম তোমায়, কষ্ট করে দাঁড়িয়ে না থেকে বিছানায় বসতে বলতাম, কি করতে? সারদা ডাল বাটার হাতটা ধুতে ধুতে বলে, সকালবেলা কি মাথা খারাপ হয়ে গেল? কি বকছো যাতা? যাতা নয়, যাতা নয়। দাঁড়াও, যেও না, শুনে যাও। বলছি, তুমি আটকাতে পারতে যদি, যদি বলতাম পালালে চলবে না সারদা, রাত্রেই রুগীর সেবার দরকার বেশি। কি করতে? থাকতে না? সারদা এবার যেন বুঝতে পারে শশাঙ্ক মোহনের বক্তব্য, তাই মুচকে হেসে বলে, বোধহয় থাকতাম। অ্যাঁ, থাকতে? রাগ করতে না? বোধহয় না। অ্যাঁ, অথচ আমি, আমি কি পাগল? আচ্ছা সারদা, আমি কতদিন এ বাড়িতে আছি? বছর ৩০। ও আচ্ছা, এর মধ্যে কোনোদিন কোনো বেচাল দেখেছ আমার? হুম হুম। সারদা হাসে। তবে, তবে কেন ওরা অত বড় কথা বলে গেল? রাগে দুঃখে কথা ভারী হয়ে আসে শশাঙ্ক মোহনের। কি বললে? কি বলে গেল? কারা? পাড়ার ছেলেরা। বললে, বলে গেল তুমি আর আমি, মানে তোমার সঙ্গে আমার, মানে আমরা নাকি খারাপ। এই কথা? হঠাৎ ঝরঝর করে হেসে ওঠে সারদা। হাসি শুনে বোঝা যায় না সামনের দাঁত দুটো ফোকলা সারদার। অদ্ভুত মাজা গলায় বলে, এই কথা? কে না বলে? সবাই বলে, চিরকালই বলে আসছে। অ্যাঁ, কি বললে? সবাই বলে? চিরকাল বলে? বলবে না কেন? সবাই তো তোমার মতো হাঁদা নয়। তুমি যে এত নিরেট, কে বিশ্বাস করবে? চোখ কানলা আস্ত একটা পুরুষ মানুষ যে এতকাল। রোদটা ছাড়ো, বড়িতে ছায়া পড়ছে। অভ্যাসের বশেই প্রথমটা সরে যান শশাঙ্ক মোহন, সারদার হুকুম মানার চির অভ্যাসে। বেশিক্ষণের জন্যে নয়, আবার সরে আসেন পায়চারি করতে করতে। সারদা! হুম। ও কি ছাইপাঁশ হচ্ছে? রেখে দাও, শোনো একটা কথা। সারদা একটা ভ্রুকুটি করে বলে, যা বলবে ঠিকই শুনতে পাবো, কান দিয়ে তো বড়ি দিচ্ছি না।
দেখো, কাশিটায় পা ঠেকিও না যেন। ধেত্তেরি তোমার কাশি! বলছি, আমরা কেন এতকাল এরকম বোকামি করেছি? সারদা আর একবার মুচকে হেসে বলে, আমিও তো তাই ভাবি। ইস! দ্রুত পায়চারি করতে থাকেন শশাঙ্ক মোহন। অথচ দেখো, ইচ্ছে করলেই তো আমরা... অ্যাঁ, কি আশ্চর্য! ভেবে অবাক হয়ে যাচ্ছি সারদা, আমরা কেন সত্যি খারাপ হইনি। তা সত্যি। সারদা যেন ঝোলে নুন দিতে ভুলে গেছে। এমনি আফসোসের ভঙ্গিতে বলে, বড্ড ভুল হয়ে গেছে, তাই তো। এদিকে দেখো, লোকে কি অপবাদ দিতে ছাড়লো। শুধু শুধুই তো দিচ্ছে। তবে কি হলো এতকাল সাধুতা করে? সাধুতা? হঠাৎ উঠে দাঁড়ায় সারদা। বড়ির ডালমাখা হাতটা শশাঙ্কর মুখের সামনে নেড়ে বেখাপ্পা হেসে বলে, সাধুতা? খুব যে বড় বড় কথা শুনতে পাচ্ছি। সাধুতা কথার মানে জানো? বেহুশ বোকা কোথাকার! চমকে ওঠেন শশাঙ্ক মোহন। আর একবার চমকে ওঠেন। একটু আগে আচমকা সারদার সঙ্গে তার অবৈধ সম্বন্ধের ইঙ্গিত পেয়েও এত চমক খাননি। বেহুশ? তাই তো বটে। ঠিকই তো। সাধুতা করছি এ হুঁশিবাদ ছিল কবে? কৃচ্ছ সাধনের আত্মপ্রসাদটাই তো গেছে মাঠে মারা। সাধুতা না করলেও যে পৃথিবী রসাতলে যেত না, চন্দ্র সূর্য নিজের নিয়মে ঠিক থাকত, এ খেয়াল কেন হয়নি এতকাল? নিছক অন্যমনস্কতার জন্যে আস্ত আস্ত দুটো জীবন স্রেফ বাজে খরচ! উহ, কি সাংঘাতিক লোকসান! সারদাকে ছেড়ে যাওয়া অসম্ভব বলেই যে বাড়িটা ছাড়বার সুযোগ সুবিধে আর হলো না কোনো দিন। সেই চৈতন্য ছিল কই? সারদা! কাতর স্বর শশাঙ্কর কণ্ঠে। তুমি তো সব বুঝতে সারদা, তবে তুমি কেন? কি? কি? আমি কেন? পায়ে ধরিনি কেন তাই শুধোচ্ছ? বলি, গঙ্গায় কি জল ছিল না? নাও সরদিকিন এখন। যেরকম ঘুরঘুর করছো, ঠিক আমার বড়িগুলো ছুঁয়ে দেবে তুমি। মুখ চুন করে সরে যান শশাঙ্ক মোহন। অভ্যাসের বশেই যান। অথচ সারদাই কি কম বেহুশ? চিরদিন এই স্পর্শদোষের আতঙ্কটাই কি বোকা বানিয়ে রাখেনি শশাঙ্ককে? বড়ি, আচার, আমসত্ত্ব আর হাঁড়ি কলসির মতো নেহাত নির্জীব বস্তুতেও যেখানে স্পর্শদোষের এই রকম বিভীষিকা, সেখানে জলজ্যান্ত মানুষটাকে নাগালের মধ্যে পাবার স্বপ্নই বা দেখবে শশাঙ্ক কোন সাহসে? নমস্কার। আমার গল্প পাঠ ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।